নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল রহস্য রোমাঞ্চে। আমাদের আজকের উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার অফ থ্রি স্টুডেন্টস। গল্পটি স্যার আর্থার কোনান ডয়েলের দ্য রিটার্ন অফ শার্লক হোমসের অংশ বিশেষ। গল্পটির পরিচালনায় প্রতীক কাঞ্জিলাল। গল্প পাঠের মুখ্য ভূমিকায় রয়েছেন প্রতীক কাঞ্জিলাল এবং কৌস্তব ব্যানার্জি। এডিটিং ও মিউজিক ফিকশনে ত্রিশিত ব্যানার্জি। আপনাদের অনুরোধ রইল, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন, এবং যারা চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। তাহলে শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার অফ থ্রি স্টুডেন্টস। 1895 খ্রিস্টাব্দের কথা। একই রকমভাবে জীবন কাটাতে কাটাতে একঘেয়েমিতে যখন সবকিছু বিস্বাদ মনে হতে লাগলো, তখন আমরা দুই বন্ধু, আমি আর শার্লক, স্থির করলাম আমরা বেড়াতে যাব। ভাবনা অনুযায়ী বাস্তবায়ন করতে মোটেই দেরি করলাম না। কাজের ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য সেখানে গেলাম বটে, কিন্তু কাজ আমাদের পিছু ছাড়ল না। অদ্ভুত এক অভিযানে অংশ নিতে বাধ্য হলাম। সেই কাহিনী আজ এখানে আপনাদের শোনাব। ঘটনার শুরু এইভাবে। হঠাৎ একদিন সেন্ট লিউকস এর লেকচারার মিস্টার হিল্টন একটা সমস্যা নিয়ে উপস্থিত হলেন আমাদের কাছে। Good morning, Mr. Holmes and Mr. Watson. মিস্টার হোমস, আপনার নাম আমি অনেক শুনেছি। অবশ্য আমাকে আপনারা চিনবেন না। আমি মিস্টার হিল্টন, সেন্ট লিউকস ইউনিভার্সিটির গ্রিকের লেকচারার। আজকে একটা সমস্যা নিয়ে আপনাদের কাছে আসা। আসলে কালকেই আমাদের কর্টেক্স স্কলারশিপ পরীক্ষার প্রথম দিন। গ্রিক বিষয়ে যেসব পরীক্ষক আছেন তাদের মধ্যে আমি একজন। তো প্রথম পত্রে গ্রিক থেকে ইংরেজিতে অনুবাদ করার জন্য একটা প্যাসেজ দেওয়া হয়, আর সেই প্যাসেজের প্রুফ দেখার দায়িত্বটা ছিল আমার ওপর। কিন্তু সেদিন বেলা 3টে নাগাদ সেই প্রুফটা এসে আমার কাছে পৌঁছয়। নিজের ঘরে বসে প্রুফটা আমি দেখছিলাম, এবং যাতে কোনো ভুলভ্রান্তি না হয় সেজন্য আমি কিন্তু খুব সতর্ক ছিলাম। এদিকে বিকেল নাগাদ এক বন্ধুর বাড়িতে যে আমার একটা চায়ের নিমন্ত্রণ ছিল সেটা আমার হঠাৎ মনে পড়ে। তখন আমি ওই প্রুফ রিডিংটাকে অর্ধসমাপ্ত রেখে, প্রুফটাকে টেবিলের উপর রেখে সেই বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, এবং সেখানে আমি ঘন্টাখানেকের মতন ছিলাম। যে ঘরটাতে আমার অফিস কলেজে, সেইখানে দুটো দরজা, একটা বাইরের দিকে একটা ভেতরের দিকে। কিন্তু আমি বন্ধুর বাড়ি থেকে ফিরে এসে দেখি বাইরের দরজায় একটা চাবি ঝুলছে। এখন আমার এই ঘরের দুটো চাবির মধ্যে একটা চাবি থাকে আমার কাছে, আর ডুপ্লিকেটটা থাকে আমার দীর্ঘদিনের বিশ্বাসী পরিচারক ব্যানিস্টারের কাছে। তো তাকে ডেকে জিজ্ঞেস করতে সে বলে যে আমি কখন বেরিয়ে গেছি সে বুঝতে পারেনি, আর ও ঘরে ঢুকেছিল আমি চা খাবো কিনা সেটা জানার জন্য, কিন্তু আমাকে যথারীতি দেখতে পাইনি ঘরে ঢুকে। তখন বাইরে বেরিয়ে দরজার তালা লাগিয়ে চাবি দিয়েছে, কিন্তু চলে আসার সময় চাবিটা নিতে ভুলে গেছে। তো এই ধরনের ভুলের জন্য আমি তাকে খুব বকাবকি করি, কারণ পরীক্ষার আগে যদি প্যাসেজের প্রুফটা ছাত্রদের হাতে এসে পড়ে তাহলে কেলেঙ্কারির আর শেষ থাকবে না। এই প্রুফটা পাঠানো হয়েছিল 3টে শিটে, কিন্তু আমি অফিসে ঢুকে দেখলাম যে প্রুফটা আমি যেভাবে রেখে গিয়েছিলাম প্রুফগুলো কিন্তু সেভাবে নেই। 3টে শিটের সমস্ত কাগজগুলোই কিন্তু এদিক ওদিক ছড়িয়ে আছে, এবং এর থেকে পরিষ্কার আমি বুঝতে পারলাম ঘরে ঢুকে কেউ কাগজগুলো ভালো করে দেখে এদিক ওদিক ছড়িয়ে রেখেছে। মিস্টার হিল্টনের কাছ থেকে সবকিছু শুনে হোমস বলল, একটা পৃষ্ঠা মেজের ওপর, একটা পৃষ্ঠা জানলার কাছে, আর তৃতীয় পৃষ্ঠাটা ছিল যথাস্থানে। কি ঠিক কিনা মিস্টার হিল্টন?
কি আশ্চর্য মিস্টার হোমস, আপনি যেমন বলছেন হুবহু সবকিছু মিলে যাচ্ছে, কিন্তু এটা ভেবে সব থেকে আশ্চর্য হয়ে যাচ্ছে যে আপনি সেখানে গেলেন না, কিছু দেখলেন না, অথচ আপনি এমন সব কথা জানলেন কি করে? সবকিছু আপনাকে বলবো, কিন্তু কাহিনীর বাকি অংশটা আগে আপনার কাছ থেকে শুনে নি। এরপর আবার বলতে শুরু করলেন মিস্টার হিল্টন। আসলে প্রুফের কাগজগুলোকে এখানে ওখানে পড়ে থাকতে দেখে আমার আর সন্দেহের কোনো অবকাশ রইল না যে কেউ ঘরে ঢুকে কাগজগুলো নিশ্চয়ই ঘাঁটাঘাঁটি করেছে। ব্যারিস্টারের অপরাধ ইচ্ছাকৃত না হলেও আমার কিন্তু ওর ওপর খুব রাগ হতে লাগলো। কিন্তু ওর একটা কথাও মিথ্যে নয়। কিন্তু প্রশ্ন হলো, তাহলে ঘরে ঢুকলো কে? কে ঢুকতে পারে ঘরে? আর এ ব্যাপারে কার ইন্টারেস্ট থাকতে পারে? তবে একটাই সান্ত্বনার কথা, আপনি এই মুহূর্তে এই শহরে আছেন। ভাগ্যে আপনারা এখানে বেড়াতে এসেছিলেন, সেই কারণেই আপনাদের কাছে ছুটে আসতে পেরেছি, আর তা না হলে সবকিছু গোলমাল হয়ে যেত। গোলমাল হয়ে যেত মানে এই আর কি, যে আগে থেকে যদি প্রশ্নগুলো এমনি সাধারণ মাপের ছাত্ররা জেনে যেত, তাহলে তারা অনেক ভালো নম্বর পেত, ফলে ভালো ছাত্ররা প্রাপ্য পজিশন থেকে কিন্তু বঞ্চিত হতো, এতগুলো টাকা পয়সা নষ্ট হয়ে যেত। হোমস জিজ্ঞেস করল, আচ্ছা, ঘরের মধ্যে বিশ্বদৃশ কিছু, মানে অন্য কিছু আপনার নজরে এসেছিল কি? নিশ্চয়ই। জানলার কাছে যে টেবিলটা আছে সেখানে পেন্সিল কেটে কাঠের কুচো কেউ ফেলে রেখেছে। এছাড়া নজরে পড়লো পেন্সিলের ভাঙা একটা শীষ, আর সেটা দেখেই বুঝতে পারলাম যে ওখানে দাঁড়িয়ে কেউ পেন্সিলটা কাটছিল। প্রুফ থেকে কেউ প্যাসেজটা টুকে নিচ্ছিল, তাড়াহুড়ো করে লিখতে গিয়ে পেন্সিলের শীষটা ভেঙে ফেলে। পাতলা চামড়ার মোড়ানো টেবিলে যেমন ছিল মসৃণ তেমন ছিল ঝকঝকে, কিন্তু এখন সেখানে দেখতে পেলাম সদ্য কাটা একটা দাগ আছে, ইঞ্চি তিনেকের মতো। আর আরো আশ্চর্যজনক ব্যাপার হলো, কাদামাটির তৈরি একটা ছোট্ট বলও ছিল সেখানে। বলের ওপর আবার কি সব দাগ লেগে আছে দেখলাম। আগামীকালের পরীক্ষার ব্যাপারে কি ভীষণ উৎকণ্ঠার মধ্যে রয়েছে মিস্টার হোমস, তা আপনাকে বলে বোঝাতে পারবো না। তাই আপনার কাছে আমার এটাই অনুরোধ, পরীক্ষা শুরু হওয়ার আগে যদি এ ব্যাপারে কোনো কিছু আপনার পক্ষে করা সম্ভব হয়। হোমস এরপর তাকে জিজ্ঞেস করল, প্রুফটা আপনি পাবার পর কেউ কি আপনার সাথে দেখা করতে এসেছিল? হ্যাঁ, দোতলার ঘরে দৌলতরাম নামে একজন ভারতীয় ছাত্র থাকে। পরীক্ষার ব্যাপারে সে কয়েকটা কথা জানতে এসেছিল। প্রুফগুলো গোল করে পাকানো ছিল, সুতরাং তা থেকে তার কিছু বোঝার উপায় ছিল না। একমাত্র প্রেসের লোকেরাই জানতো। ব্যানিস্টারকেও সে ব্যাপারে একটা কথাও বলিনি। প্রুফগুলো এখন কোথায় আছে? এখানে আসার আগে সেগুলো তালাবন্ধ করে রেখে এসেছি। কেসটা বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, কি বলো ওয়াটসন? চলুন মিস্টার হিল্টন, আপনার ঘরে গিয়ে সবকিছু ভালো করে খুঁটিয়ে দেখতে হবে এবার। পুরনো আমলের একটা কলেজ, দরজাগুলো আর্চ শেপের, দেখলেই বোঝা যায় গথিক প্যাটার্নে সেগুলো তৈরি হয়েছে। মার্বেল পাথরের কয়েকটা সিঁড়ি বেয়ে উপরে উঠে এলেই মিস্টার হিল্টনের একতলার ঘর। দোতলায় অনেকগুলো ঘর আছে, প্রত্যেকটি ঘরে একজন করে ছাত্রের থাকার ব্যবস্থা।
চাবি দিয়ে নিজের ঘরের দরজা খুললেন মিস্টার হিল্টন। হোমস ঘরে ঢুকেই জানালার সামনে এগিয়ে গেল। তারপর নিচু হয়ে কি যেন পরীক্ষা করলো। এরপর ফিরে এসে ঘরে ঢোকার মুখে যে কার্পেটটা বিছানো ছিল সেটাও ভালো করে পরীক্ষা করে দেখল। কিন্তু তার মুখ দেখে মনে হলো ওসব দেখে সে কোনো সূত্রের সন্ধান পায়নি। ঘরের মাঝখানে ছিল একটা টেবিল, কতগুলো চেয়ার এদিকে ওদিকে করে রাখা ছিল, আর একটা চেয়ার ছিল জানালার কাছে, সেটা একটা সাইড টেবিলের গা ঘেঁষে রয়েছে। হোমস কাটা পেন্সিলের কাঠের কুচোগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করল। এরপর ঘরটার দিকে ভালো করে একবার তাকিয়ে নিয়ে বলল, পরপর কি ঘটেছে সেগুলো একবার সাজিয়ে নিলে অপরাধীর গতিবিধি সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। প্রথমে সে ঘরে ঢুকে হিসেব মতো টেবিলের কাছে চলে আসে, আর টেবিল থেকে প্রথমে একটা কাগজ তুলে নিয়ে জানলার ধারের এই টেবিলটার কাছে এসে এইখানে বসে বসে লিখতে লাগে। জানলার কাছে আসার কারণ হলো সে যাতে আপনি এলে আপনাকে দেখতে পায়, এবং জানলা দিয়ে আপনাকে দেখতে পেলে সে লুকোবার একটা সুযোগ পাবে। এরপর জানলার ধারে বসে খুব দ্রুত হাতে প্রশ্নগুলো কপি করে নেয়। এই কাজের জন্য তার 10 থেকে 15 মিনিট তো লেগেই ছিল সময়। প্রথম পৃষ্ঠা শেষ করে সে আবার আগের টেবিলে চলে আসে এবং দ্বিতীয় পৃষ্ঠাটা নিয়ে সে আবার জানলার ধারে টেবিলটার কাছে চলে আসে। কিন্তু তখন পেন্সিলের শীষটা ভোঁতা হয়ে গেছিল, তাই তাতে আর কাজ হচ্ছিল না তার। সেই জন্যে তাকে শীষটাকে কেটে ছুঁচলো করতে হয়েছে। ওয়াটসন, এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাকে নোট করে রাখা দরকার। আর পেন্সিলের এই কাঠের টুকরোগুলো দেখে মনে হচ্ছে এটা কিন্তু খুব সাধারণ পেন্সিল নয়, এর শীষটাও খুব নরম গোছের। আর এইগুলোকে জোড়া লাগালে একটা এন এন শব্দ পাওয়া যাচ্ছে। এর অর্থ হলো পেন্সিল নির্মাতার নাম হচ্ছে জোহানান ফেভার, সব থেকে বিখ্যাত পেন্সিল নির্মাণ কোম্পানি। আর এই এন এন পর্যন্ত পেন্সিলটা কাটা হয়েছে, তার মানে এখন পেন্সিলটার দৈর্ঘ্য ইঞ্চি 1.5। মিস্টার হিল্টন, এদিক ওদিকে একটু ভালো করে খুঁজে দেখলে পেন্সিলটা পেয়ে যেতে পারেন। তাছাড়া আসল অপরাধী খুঁজে দেখলে তার কাছে একটা ভোঁতা ছুরিও পাওয়া যাবে। এরপরে হোমস মিস্টার হিল্টনের সাথে কথা বলতে বলতে এগিয়ে গেল টেবিলটার দিকে। এইবার তাহলে কি হচ্ছে দেখুন। প্রুফের দ্বিতীয় পৃষ্ঠা নিয়ে লেখার টেবিলটার কাছে চলে এলেও লেখা শুরুর আগেই আপনাকে জানলা দিয়ে সে দেখে ফেলেছিল, ফলে দিশাহারা হয়ে ঘর থেকে পালাতে হয়েছিল অপরাধীকে। সুতরাং সে কাগজগুলো যথাস্থানে রেখে দিয়ে কিন্তু যেতে পারেনি। সে বুঝতে পেরেছিল যে কাগজগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এই ঘরে কেউ মন্দ উদ্দেশ্য নিয়ে প্রবেশ করেছে, কিন্তু এছাড়া তার কাছে তখন আর কোনো উপায় ছিল না। আসুন এবার ঘরের মাঝের টেবিলটা দেখা যাক। এই বলে হোমস টেবিলটার সামনে এসে দাঁড়ালো। টেবিলটার অবস্থা দেখে সে চোখ কপালে তুলে বলল, আরে এ কি, এই টেবিলটার উপরের চামড়াটাকে তো পুরো কেটে দুভাগ করে ফেলেছে। যখন কাটা শুরু হয়েছিল তখন ছুরির চাপ ছিল কম, কিন্তু পেন্সিল কাটা যত এগিয়েছে ছুরির চাপ তত বাড়তে থেকেছে। ইন্টারেস্টিং। আর এটা কি? এটা তো একটা ছোট্ট পিরামিড। এই বলে হোমস একটা ছোট্ট কাদামাটির পিরামিড হাতে তুলে নিল।
এটা পড়েছিল টেবিলটার ওপরে। সেটা হাতে তুলে নিয়ে হোমস ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরীক্ষা করে দেখতে লাগলো। তারপরে বলল, ভেতরটা ফাঁপা মনে হচ্ছে, তবে এই কাঠের গুঁড়োর মতো এটা কি লেগে আছে এটার গায়ে। বাহ, আসুন আপনার শোবার ঘরটা দেখা যাক। কথাগুলো বলে পাশের ঘরে যাবার সময় লক্ষ্য করলাম হোমসের চোখ মুখ যেন উজ্জ্বল হয়ে উঠেছে। সে সম্ভবত কিছু ধরতে পেরেছে, কিছু সূত্র কি সে পেয়েছে এর মধ্যে। আচ্ছা মিস্টার হিল্টন, এই ঘটনার পর থেকে আপনার শোবার ঘরে কি আর কেউ প্রবেশ করেছিল? মিস্টার হিল্টন জানালেন, না, তারপরে ওই ঘরে আর কেউ প্রবেশ করেনি। এরপর হোমস প্রথমে যেটার দিকে নজর দিল সেটা একটা পোশাক রাখার আলমারি। তার উপর একটা কভার লাগানো ছিল। হোমস আলমারির উপরের কভারটা সরাতে গিয়ে বলল, এই ঘরে লুকোবার সব থেকে ভালো জায়গা হলো ওই আলমারির পেছনের দিকটা। হঠাৎ সে আলমারির পাশে মেঝের উপর ঝুঁকে পড়ে কি যেন একটা দেখতে শুরু করলো। তারপরে সেটা হাতে তুলে নিয়ে বলল, টেবিলের উপর ওই কাদামাটির ত্রিভুজটার মতো যে আরেকটা ত্রিভুজ পড়ে থাকতে দেখছি। এই দেখুন, মেঝের ওপর হুবহু এক ধরনের জিনিস পড়ে আছে। এর অর্থ হলো অপরাধী এই ঘরেও ঢুকেছিল। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু হঠাৎ তার এই ঘরে ঢোকার কি দরকার পড়লো? এই কথা তো আগেই জানিয়েছি ওয়াটসন। মিস্টার হিল্টনকে হঠাৎ করে সে ফিরে আসতে দেখেছিল, তার ফলে সে হতবুদ্ধি হয়ে যায় এবং সেই হতবুদ্ধিতার জন্যই তাকে এই ঘরে আশ্রয় নিতে হয়। এটা থেকে একটা জিনিস পরিষ্কার যে মিস্টার হিল্টন যখন ব্যানিস্টারকে জিজ্ঞাসাবাদ করছিলেন তখন কিন্তু অপরাধী এই ঘরেই লুকিয়েছিল। মিস্টার হিল্টনের দিকে তাকিয়ে হোমস জিজ্ঞাসা করল, আচ্ছা এবার বলুন তো, কোন সিঁড়ি দিয়ে ছাত্ররা উপরের ঘরে ওঠা যাওয়া করে? যদি আমার ঘরের সামনে দিয়ে উপরে উঠে যেতে হয় তাহলে যে কাঠের সিঁড়িটা আছে সেটাই উপরে ওঠার একমাত্র সিঁড়ি। আচ্ছা মিস্টার হিল্টন, আপনি যে বলছিলেন ওপরের ঘরে 3 জন ছাত্র থাকে, এরা সবাই কি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে? এদের মধ্যে কি কাউকে আপনার সন্দেহজনক বলে মনে হয়? এদের স্বভাব চরিত্র কেমন? আপনার নিশ্চয়ই এদের সম্বন্ধে একটা প্রচ্ছন্ন ধারণা আছে। হ্যাঁ, কিন্তু সেটা বোঝার জন্য তাদের সঙ্গে আপনাকে একটু কথা বলতে হবে। মানে বুঝতেই পারছেন তো, কারো সম্বন্ধে নিশ্চিত কোনো মন্তব্য করা আমার উচিত হবে না। এই প্রথমেই ধরা যাক ভারতীয় ছাত্র দৌলত রামের কথা। ওপর থেকে তাকে বেশ শান্ত প্রকৃতিরই মনে হয়, কিন্তু কিছু হাব ভাব বা আচার আচরণ যেন কেমন আমার একটু রহস্য ঘন মনে হয়। ওকে অ্যাকচুয়ালি ঠিক বুঝে উঠতে পারি না। তবে পড়াশোনার ব্যাপারে ও যথেষ্ট আগ্রহী, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। সে রুটিন বাঁধা নিয়মে সমস্ত কাজ করে। এবার গিলক্রাস্টের কথা শুনুন। পড়াশোনার থেকে খেলাধুলার ব্যাপারে তার আগ্রহ অনেক বেশি। সে একজন যথার্থ স্পোর্টসম্যান। বিশেষ করে লং জাম্পে তার কৃতিত্ব প্রশ্নাতীত। যেমন তার অধ্যবসায় আর তেমনি সে পরিশ্রমও করতে পারে। তবে আমার ধারণা পরীক্ষায় সে ভালো রেজাল্টই করবে। এরপর বলি তৃতীয় জনের কথা, মাইলস ম্যাকমিলান। অসাধারণ প্রতিভাধর ছাত্র, কিন্তু তার বহু চরিত্র দোষ আছে। অত্যন্ত উচ্ছৃঙ্খল এবং বেপরোয়া জীবনযাপন করে, ন্যায় নীতির কোনো বালাই নেই। তার স্বভাব অনুযায়ী সে নানা ধরনের বাজের ব্যাপারে লিপ্ত তো ছিল বলে মনেই হয়, এবং তার জন্যই বোধহয় তার মন দিয়ে পড়াশোনাটা করে ওঠা হয়নি।
সুতরাং এবারে পরীক্ষায় তার যে ফল খারাপ হবে এ বিষয়ে আমি এক প্রকার নিশ্চিত। এরপর হোমস মিস্টার হিল্টনের পরিচারক ব্যানিস্টারকে ডেকে পাঠালো তার কাছ থেকে কয়েকটা ব্যাপারে বিভিন্ন কথা জানার জন্য। লোকটার বয়স 50-এর কাছাকাছি, বেঁটে ছোটখাটো চেহারার মানুষ। মনে হলো আকস্মিক এমন একটা ঘটনার জন্যে সে যেন বেশ সন্ত্রস্ত হয়ে পড়েছে। মনের জোরও যেন অনেকটাই নষ্ট হয়ে গেছে তার। হোমস বলল, শোনো ব্যারিস্টার, তোমার কাছ থেকে কতগুলো খবর জানার জন্য তোমাকে ডেকেছি। এই ব্যাপারটা যাতে খুব দ্রুত নিষ্পত্তি হয় সেজন্য তোমার সাহায্যের দরকার। আচ্ছা, তুমি এই ঘরে ঢুকেছিলে কটা নাগাদ? একটু থমকে ব্যানিস্টার জবাব দিল, স্যার 4:30 নাগাদ আমি ঘরে ঢুকেছিলাম, কিন্তু স্যারকে না পেয়ে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এসেছিলাম আমি। সে সময় টেবিলের কাগজপত্রের উপর তোমার নজর পড়েছিল? না স্যার, ওই দিকটাতে তো আমি তেমনভাবে তাকাইনি, কিন্তু যেদিন প্রুফগুলো এলো সেদিন ঘরের টেবিলেই সেগুলো রেখে দেওয়া হয়েছিল। আর সেই দিনই তুমি ভুল করে দরজায় চাবিটা ফেলে গেলে। তা শুধুই কি ভুল? স্যার আর কি বলবো স্যার, সবই আমার ভাগ্য। এমন ভুল করে ফেললাম, এইভাবে তার ভুলের মাসুল দিতে হচ্ছে। কি আর বলতে পারি স্যার, অনিচ্ছাকৃত ভুলের ওপর তো আর কারো হাত নেই। তবে এটা ভুল যে হয়নি সেটা তো বলতে পারি না। এমন ঘটনা এর আগেও তো 2-4 বার হয়েছে। তুমি কল্পনাই করতে পারোনি হঠাৎ মিস্টার হিল্টন এভাবে চলে আসবে। তাকে আসতে দেখে তুমি দিশেহারা হয়ে পড়েছিলে, তাই না? হ্যাঁ স্যার, সঙ্গে সঙ্গে আমি চেয়ারের ওপরে ধপাস করে বসে পড়েছিলাম। আমি চমকে গেছিলাম। আমার পা দুটো হঠাৎ অবশ হয়ে পড়েছিল সেই জন্যই। সেটা না হয় বুঝলাম ব্যানিস্টার, কিন্তু তুমি ঘরের মাঝের চেয়ারগুলোতে না বসে ওই জানলার ধারের চেয়ারটাতে ছুটে দিকে কেন বসলে? অত কিছু ভাবার আমার মনের অবস্থা তখন ছিল না স্যার, কৈফিয়তের মতো সুরে জানালো ব্যানিস্টার। মিস্টার হিল্টনও তার সেই সময়ের মানসিক অবস্থার কথা স্বীকার করলেন, আর সে যে সত্যি কথা বলছে সেটাও তিনি সমর্থন করলেন। ব্যারিস্টার এটা সত্যি কথাই বলছে বলে আমার মনে হয়। ওর তখন মানসিক অবস্থার খুবই অস্থির ছিল। হোমস বলল, বেশ, তা এ ব্যাপারে কাউকে কিছু আর জানাওনি নিশ্চয়? স্যার বিশ্বাস করুন, ঘুণাক্ষরেও একটা কথা আমার মুখ থেকে বেরোয়নি। ঠিক আছে, তোমাকে আজ আর কিছু জিজ্ঞেস করার নেই, তুমি এখন যেতে পারো। সন্ধে হওয়ার সাথে সাথে ঘরটা অন্ধকার হয়ে এলো। হোমস ঘর থেকে বেরিয়ে খোলা জায়গাটায় এসে দাঁড়ালো। তারপর উপরের দিকে তাকিয়ে দেখলো প্রত্যেকটা ছাত্রের ঘরে আলো জ্বলছে। ভারতীয় ছাত্রটির ঘরের পর্দায় একটা ছায়া পড়ছে, আর সেটাকে এদিক ওদিক যেতে দেখে বোঝা গেল ছাত্রটি ওইভাবে ঘরের মধ্যে পায়চারি করে করে পড়াশোনা করে। হোমস বলল, মিস্টার হিল্টন, আপনার ছাত্রদের সঙ্গে একবার কথা বলা দরকার, অসুবিধা নেই তো? না না, অসুবিধে কিসের, স্বচ্ছন্দে কথা বলতে পারেন। মিস্টার হিল্টন আমাদের সিঁড়ি দিয়ে প্রথমে
গিলক্রাইস্টের ঘরের সামনে দিয়ে নিয়ে এলেন। পরে দরজায় টোকা দিতেই দীর্ঘ শরীরের একজন তরুণ দরজা খুলে বেরিয়ে এলেন। প্রাচীন গঠনশৈলীর স্বাক্ষর রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইঁটে, প্রতিটি দেওয়ালে, প্রতিটি জায়গায়। আর এসবের মধ্যে সব থেকে পুরনো হলো এই 3টি ঘর। তারই প্রেক্ষাপটে দ্রষ্টব্য বিষয় হিসেবে দেখতে আসেন বহু দেশ বিদেশের পর্যটক। সেরকমই একটা কারণ দেখিয়ে আমরা সেই ঘরে এসে ঢুকলাম। প্রাচীন স্থাপত্য শিল্পের নানা রকমের মূর্তি, গাছপালা ও অন্যান্য ভাস্কর্য প্রতিটি দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে আছে। হোমস সেসব দেখে দারুণ উৎসাহিত ও মুগ্ধ হতে লাগলো। এরপর সে পকেট থেকে নোট বই বের করে স্কেচ করতে শুরু করলো। তার জন্য অবশ্য গিলক্রিস্টের কাছ থেকে একটা পেন্সিল চেয়ে নিতে হয়েছিল। কিন্তু স্কেচ করার সময় হঠাৎ পেন্সিলের শীষটা ভেঙে গেল। হোমস ইচ্ছা করে সেটা ভাঙলো কিনা বলতে পারবো না। এরপর সে গিলক্রিস্টের কাছ থেকে একটা ছুরি চেয়ে নিয়ে পেন্সিলের শীষটা ছুঁচলো করে নিল। এরপর আমরা ভারতীয় ছাত্রটির ঘরে এসে হাজির হলাম। সেখানে এসেও স্কেচ করতে গিয়ে একই রকম ঘটনা ঘটল। যথারীতি পেন্সিলের শীষটা ভেঙে গেল আর হোমস ছাত্রটির কাছ থেকে ছুরি চেয়ে নিল। কিন্তু ভারতীয় ছাত্রটি এতে প্রচণ্ড বিরক্ত হয়ে উঠল। তার মুখের ভাবভঙ্গি দেখেই বোঝা গেল যে সে স্পষ্টতই বিরক্ত। হোমসের মুখের ভাব দেখে মনে হলো যে যা ভাবে ভাবুক, আমার কাজটা মিটিয়ে ফেলতে পারলেই হলো। তারপর আমরা চলে এলাম ম্যাকমিলানের ঘরের দরজার সামনে। কিন্তু দরজায় টোকা দিতেই সে এমন অশ্রাব্য ভাষায় গালাগালি করতে লাগলো যে আমরা সেখান থেকে পালিয়ে বাঁচলাম। সে অজুহাত দেখালো আগামীকাল তার পরীক্ষা, সে চায় না আজ কেউ তাকে বিরক্ত করুক। ছেলেটির এ ধরনের ব্যবহারে মিস্টার হিল্টন রীতিমতন ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে বললেন, সরি মিস্টার হোমস, ম্যাকমিলনের এরকম ব্যবহারে আমি সত্যি খুবই দুঃখিত। আসলে বরাবরই ছেলেটি এরকম রুক্ষ মেজাজি, ওর মধ্যে ভব্যতা বা ভদ্রতার লেশ মাত্র নেই। হোমস জিজ্ঞেস করলো, ওর হাইট কত বলতে পারেন মিস্টার হিল্টন? আচমকা এমন একটা অদ্ভুত প্রশ্ন শুনে আমরা হতবাক হয়ে তার মুখের দিকে চুপ করে তাকিয়ে রইলাম। গিলক্রাইস্টের উচ্চতা মোটামুটি 6 ফুট 2 ইঞ্চি মতন হবে। ম্যাকমিলান 6 ফুট আর দৌলতরাম আরো কম। ঠিক আছে, এটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই পয়েন্টটা আমার তদন্তের অনেকটা কাজে সাহায্য করবে। ওকে, আজকের মতো তাহলে চলি মিস্টার হিল্টন। হোমসের চলে যাওয়ার কথা শুনে মিস্টার হিল্টন দারুণভাবে হতাশ হয়ে পড়লেন। আকুল স্বরে বললেন, তাহলে আমরা কি করব মিস্টার হোমস? আগামীকাল তো পরীক্ষা। আজকে রাতের মধ্যে যদি এর কোনো বিহিত না করা যায় তাহলে তো আমরা অথই জলে পড়ে যাব। আর প্রশ্নপত্র যেখানে আউট হয়ে গেছে সেখানে পরীক্ষা নেব কি করে সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু আবার আগামীকাল পরীক্ষার দিনও ধার্য করা হয়েছে। হোমস তাকে আশ্বস্ত করে বলল, এত উতলা হবার কিছু নেই, আপনি দয়া করে একটু শান্ত হন। আপনি আপনার কাজ করে যান, নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেবার ব্যবস্থা করুন। কাদামাটির তৈরি ছোট্ট পিরামিড আর পেন্সিলের কুচোগুলো নিয়ে আমরা প্রফেসরের বাড়ি থেকে বেরিয়ে এলাম। পাশাপাশি চলতে চলতে হোমস বলল, আমার ধারণা এই 3 জনের মধ্যে কোনো একজনই এই অপরাধের সাথে জড়িত আছে। দেখো ওয়াটসন, ভারতীয় ছাত্রটি পায়চারি করে করে পড়া মুখস্থ করছিল।
তার মানে কালকের পরীক্ষাটা নিয়ে সে খুবই উদ্বিগ্ন, এবং ম্যাকমিলানের যুক্তিটাকে অগ্রাহ্য করা যায় না। কালকে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই জন্যই সেই এরকম বিশ্রী ব্যবহার করলো। এই আচরণটা আমার কিন্তু স্বাভাবিক মনে হয় না। আমি বললাম, আমার কিন্তু ওই দুজনকেই সব থেকে বেশি সন্দেহ হচ্ছে। হোমস বলল, হ্যাঁ, ওদের আচরণের জন্য ওদের উপর সন্দেহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু এটাও ভাবতে হবে ওয়াটসন, কালকের পরীক্ষাটা ওদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এরকম কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা যদি তোমাকে দিতে হয়, তুমি নিশ্চয়ই চাইবে না আগের দিন রাতে কেউ তোমাকে বিরক্ত করুক। ছুরি আর পেন্সিলের ব্যাপারটার মধ্যেও কিন্তু কোনো সমাধান পাওয়া গেল না। অথচ আমি ভেবেছিলাম এই পেন্সিলটা অন্তত পাওয়া যাবে। অপরাধী খুব চালাক। ঠিক আছে, অন্য কোনো বিষয় থেকেই চিন্তা ভাবনা করে রহস্যের কিনারা বের করতে হবে। পরদিন সকালে ব্রেকফাস্ট করারও সময় দিল না হোমস। তারা দিয়ে বলতে লাগলো, ওয়াটসন, এক্ষুনি বেরোতে হবে, আমাদের হাতে হাতে সময় নেই, এক্ষুনি বেরোতে হবে। এত তাড়াহুড়ো করছো কেন? কি হয়েছে? তুমি কি এর মধ্যে রহস্যের সমাধান করে ফেলেছ? আহা, না হলে কি এমনি এমনি ভোর 6টা থেকে 8টা অব্দি 500 মাইল পথ ছুটে বেরিয়েছি। এই বলে সে হাতের মুঠো খুলে কাদা মাটির তৈরি 3টে খুদে খুদে পিরামিড আমার চোখের সামনে তুলে ধরল। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আশ্চর্য, ওই প্রফেসরের বাড়ি থেকে তো 2টো পাওয়া গেছিল, এই তৃতীয়টা আবার কোথায় পেলে? তৃতীয়টা আজ সকালেই কিনেছি। এই 3টে এক জায়গা থেকেই কেনা। চলো চলো, রেডি হয়ে নাও। মিস্টার হিল্টন এতক্ষণ নিশ্চয়ই দুশ্চিন্তায় উদ্বেগে একদম দিশাহারা হয়ে পড়েছে। চলো আমরা গিয়ে ওনাকে আশ্বস্ত করি, তারপরে যা ব্যবস্থা নেওয়ার নিতে হবে। প্রফেসর হিল্টন চিন্তায় ভাবনায় একেবারে ভেঙে পড়েছিলেন। আমাদের দেখতে পেয়েই তিনি বললেন, ও, আপনারা এসে গেছেন? আমাকে বাঁচান মিস্টার হোমস, হাতে আর একদম সময় নেই। তাহলে সেই অসৎ ছাত্রটিও তো পরীক্ষায় বসার সুযোগ পাবে মিস্টার হোমস? না, আজ সে পরীক্ষায় বসবে না। কেন? এই কাজ যে করেছে তার কাছে গিয়ে কি তাকে জানিয়ে এসেছেন যে আপনি বুঝতে পেরেছেন যে সেই অপরাধের সাথে যুক্ত? আর সে কি ভয় পেয়ে পরীক্ষা দিতে আসবে না? তার মানে অপরাধীকে নিশ্চয়ই আপনি জানতে পেরেছেন মিস্টার হোমস। বুঝতে না পারার কোনো কারণ নেই, মোটামুটি ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তবে এটা যেন সম্পূর্ণ গোপন থাকে। চলুন আপনার ঘরে গিয়ে পুরো ব্যাপারটা চূড়ান্ত করা যাক। এই বলে হোমস ঘরের মাঝখানে রাখা কুশন মোড়ার হাতল দেওয়া চেয়ারটায় আরাম করে বসে আমাদের তার মুখোমুখি বসতে বলল। মনে হলো যেন চূড়ান্ত কোনো রায় ঘোষণা করতে চলেছেন জজ সাহেব। এরপর হোমস প্রফেসরকে বলল, একবার ব্যানিস্টারকে ডেকে পাঠান তো। কিছুক্ষণের মধ্যে ব্যানিস্টার ঘরে ঢুকলো। ঘরের ওরকম একটা পরিবেশ দেখে কেমন যেন হকচকিয়ে গেল। হোমস কোনো ভূমিকা না করেই জিজ্ঞেস করলো, গতকাল যে ঘটনাটা ঘটেছে তার সম্বন্ধে যা যা জানো আমাকে পরিষ্কারভাবে খুলে বলো, সমস্ত কিছু। ব্যানিস্টার ভয়ার্ত স্বরে বলল, আপনাকে তো যা বলার কালই বলেছি, ওর বেশি আর কিছু আমার বলার নেই। বেশ, তোমার বলার জন্য আমি তোমাকে সাহায্য করছি। মিস্টার হিল্টন ঘরে ঢুকে তোমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, তখন তুমি দরজার কাছে দাঁড়িয়েছিলে। হঠাৎ
শরীর খারাপ লাগার জন্য তুমি সামনের চেয়ারগুলোর মধ্যে কোনোটাতে না বসে দৌড়ে গিয়ে জানলার কাছে রাখা চেয়ারটার ওপরে বসে পড়লে। তার মানে চেয়ারের ওপর এমন কিছু জিনিস দেখতে পেয়েছিলে যা থেকে পরিষ্কার বোঝা যাবে যে এই ঘরে কেউ ঢুকেছিল এবং তুমি সেটাকে আড়াল করতে চেয়েছিলে। কি ওইভাবেই তো জানলার কাছে চেয়ারটা এসে বসেছিলে? ব্যানিস্টার এবার ভীষণ ভয় পেয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, না স্যার, বিশ্বাস করুন, অসুস্থ বোধ করছিলাম, হাওয়া, জানলার পাশের চেয়ারটাতে হাওয়া পাবো বলে এসে বসেছিলাম। আচ্ছা, তোমার এই কথাটা না হয় মেনেই নিলাম, কিন্তু মিস্টার হিল্টন যখন ঘর থেকে বেরিয়ে গেলেন তখন যে লোকটি ঘরের মধ্যে নিচে লুকিয়েছিল তুমি তাকে চলে যেতে সাহায্য করনি? হোমসের কথা শুনে ব্যানিস্টার কাঁপতে কাঁপতে বলল, স্যার বিশ্বাস করুন, ঘরে কেউ ছিল না। হোমস বলল, ব্যানিস্টার, এতক্ষণ তুমি যা যা বলেছ সব কথা স্বীকার করে নিয়েছি, কিন্তু এখন তুমি যে কথাটা বললে সেটা সর্বৈব মিথ্যা। একটু থেমে হোমস আবার বলল, বেশ, এবার তাহলে প্রফেসরের ঘরের দরজার কাছে এসে দাঁড়াও। এবার সে মিস্টার হিল্টনকে অনুরোধ করলো গিলক্রাইস্টকে ডেকে পাঠাবার জন্য। কয়েক মুহূর্ত পরে প্রফেসর গিলক্রাইস্টকে নিয়ে ঘরে ঢুকলেন। ভাবভঙ্গিতে বেশ খেলার সুলভ ক্ষিপ্রতা লক্ষ্য করা গিলক্রাইস্টের। দেখতেও মন্দ নয়। ঘরে ঢুকেই সে একবার আমাদেরকে দেখে নিল। ব্যানিস্টারের দিকে স্থির চোখে তাকাতেই সে যেন কেমন ফুঁকড়ে গেল। হোমস এবার রূঢ় স্বরে বলল, ছি মিস্টার গিলক্রাইস্ট, আপনার মতো একজন দক্ষ খেলোয়াড়ের কাছ থেকে এমন জঘন্য ব্যবহার আশা করতে পারি না। এখন এই ঘরে যে কথাবার্তা হবে আপনাকে কথা দিচ্ছি তা চিরদিনই গোপন থাকবে, বাইরের লোকে এর বিন্দু বিসর্গও জানতে পারবে না। সুতরাং যা যা ঘটেছে আপনি নির্ভয়ে সমস্ত কথা আমাদেরকে খুলে বলুন, তাতে আপনার ভালো হবে। গিলক্রাইস্ট টেবিলের পাশে হাঁটু মুড়ে বসে পড়ল। তারপর দু হাতে মুখ ঢেকে কান্নায় একেবারে ভেঙে পড়ল। হোমস তাকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি একজন দক্ষ স্পোর্টসম্যান, আপনার মতো একজন মানুষের এভাবে ভেঙে পড়াটা কিন্তু মোটেই উচিত নয়। দেখুন, মানুষই ভুল করে, আর আপনি যে অপরাধ করে ফেলেছেন তার জন্য আপনাকে কেউ খুনি গুন্ডার অপবাদ দেবে না। আমি যা যা জেনেছি সকলকে আমি সবকিছুই বলেছি। হ্যাঁ, যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু বাদ পড়ে যায় তাহলে আপনি সেটা বলে দেবেন। হোমস এরপর বলতে শুরু করলো, মিস্টার হিল্টন, আপনি বলেছিলেন আপনার ঘরে প্রুফগুলো এসে পৌঁছানোর খবর বাইরের লোকেদের মধ্যে প্রেসের লোকরা ছাড়া অন্য কেউ বিন্দু বিসর্গও জানে না, এমনকি ব্যানিস্টারও সে সম্বন্ধে কিছুই জানে না। এটা যখনই জানতে পারলাম তখন ব্যাপারটা আমার কাছে অনেকটা পরিষ্কার হয়ে গেল। তখন আমার মনে হলো যে ঘরে ঢুকেছিল সে কোনো না কোনো ভাবে প্রুফের খবরটা জানতে পেরেছিল, কিন্তু হঠাৎ কেউ ঘরে ঢুকে প্রুফগুলো সে দেখে ফেলেছে, এমন ঘটনা নিতান্তই কাকতালীয়। একটু ভেবে হোমস আবার বলতে শুরু করল। তখন একটা প্রশ্নই আমার মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, প্রুফের খবরটা সে জানলো কিভাবে? আপনাদের নিশ্চয় মনে আছে আমি একবার জানলার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। অবশ্য তখন আপনারা ঘরে ঢোকেননি। ওভাবে জানলার সামনে গিয়ে দাঁড়ানোর উদ্দেশ্য আমার একটাই, যে এই ঘরে যে ঢুকেছিল তার উচ্চতা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। আমার উচ্চতা 6 ফুট, কিন্তু তা সত্ত্বেও অনেক কষ্ট করে ঘরের মাঝখানে টেবিলটার উপর আমাকে চোখ রাখতে হয়েছিল। সুতরাং যার উচ্চতা আমার থেকে কম তার পক্ষে বাইরে থেকে এই টেবিলটা দেখতে পাওয়া অসম্ভব, এবং টেবিলের উপর যে প্রুফ রাখা আছে তাও তার পক্ষে দেখা কোনোভাবেই সম্ভব নয়।
এরপর আপনার কাছ থেকে 3 জন ছাত্রের আকার, আকৃতি, স্বভাব, প্রকৃতি সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজের ঘরের দিকে এগোচ্ছিল, তখন সে হঠাৎ দেখতে পায় যে প্রফেসরের ঘরের দরজাটি খোলা এবং দরজায় একটা চাবি ঝুলছে। এই সময় সে লোভ সংবরণ করতে পারেনি। সে জুতো দুটো কাঁধে নিয়ে দরজা ঠেলে প্রফেসরের ঘরে ঢুকেছিল। সে ঢুকেছিল নিছক কৌতূহল বশত। যদি কেউ তাকে জিজ্ঞেস করতো তাহলে তার উত্তরও জানা ছিল। সে বলতো সে প্রফেসরকে পরীক্ষার বিষয়ে কিছু একটা জিজ্ঞেস করতে এসেছে। এরপর সে যখন দেখতে পায় টেবিলের উপর প্রশ্নপত্রগুলি পড়ে আছে, তখন সে আর লোভ সংবরণ করতে পারেনি। সে টেবিল থেকে প্রশ্নপত্রগুলো তুলে নিয়ে জানলার পাশের টেবিলটাতে এসে সেগুলো লেখা শুরু করতে থাকে এবং তার কাঁধের জুতো জোড়া সে নামিয়ে রেখেছিল টেবিলের ওপর। কিন্তু জানলার পাশে চেয়ারে আরেকটা জিনিস সে রেখেছিল। সেটা কি রেখেছিল বলতে পারো ব্যানিস্টার? ব্যানিস্টার কিছু বলার আগেই গিলক্রাইস্ট বলল, ওটা ছিল দস্তানা। তার উত্তরটা পেয়ে হোমস আবার বলতে শুরু করলো। দস্তানা দুটো টেবিলের ওপর রেখে সে প্রুফের কাগজগুলো নিয়ে জানলার পাশে সাইড টেবিলটার কাছে চলে এলো এবং সেগুলো নকল করা শুরু করলো। তবে সে লক্ষ্য রেখেছিল যাতে জানলা দিয়ে সে দেখতে পায় আপনি ফেরত চলে এলেন, কিন্তু আপনি ঘরে ঢুকলেন ভেতরের দিকের দরজাটা দিয়ে। তাই সে বুঝতে পারেনি যে আপনি চলে এসেছেন এবং তার পক্ষে এখনো পালিয়ে যাওয়া অসম্ভব, তাতে সে আপনার হাতে ধরা পড়ে যেত। সেই জন্যই তাকে আশ্রয় নিতে হয়েছিল এই পাশের ঘরে। এবার এই টেবিলের আঁচড় কাটা অংশটা দেখুন। এটা দেখলেই বুঝতে পারবেন প্রথম দিকে হালকা আঁচড়, আর যতই সেটা শোবার ঘরের দিকে গেছে ততই সেটা স্পষ্ট ও গভীর হয়েছে। ওই কাটা দাগটা দেখলে বোঝা যায় পাশের ঘরে যাওয়ার সময় জুতোর নিচের কাঁটার টানে টেবিলের কভারটা কেটে দুভাগ হয়ে গেছে। আবার দেখুন জুতোর কাঁটাগুলোর মাঝের অংশে জায়গায় জায়গায় যে মাটি আটকে ছিল তার কিছুটা পড়েছিল টেবিলের উপর আর কিছুটা পড়েছিল টেবিলের পাশের ঘরে। ওগুলোর আকার খানিকটা ছোট ছোট পিরামিডের মতো। আর যে মাটিতে উনি লং জাম্প প্র্যাকটিস করেছিলেন সেই মাটির রং ছিল কালো, তাই ওই কাদামাটির পিরামিডটি কালো রঙের দেখতে হয়েছিল। আজ ভোরে উঠে চলে গিয়েছিলাম লং জাম্প প্র্যাকটিসের সেই মাঠে। সেখানে গিয়ে দেখলাম লং জাম্প দেওয়ার জায়গাটির মাটির রং একই রকমের কালো আর মাটিটা এঁটেল মাটি। জাম্প দেওয়ার সময় যাতে পা স্লিপ না করে
সেজন্য ওই মাটিতে করাতের গুঁড়ো ছড়িয়ে দেওয়া হয়েছিল। গিলক্রাইস্টের জুতোর তলায়ও যে পিরামিডগুলো পড়েছিল তাতেও কিছু কাঠের গুঁড়ো মেশানো ছিল। মাঠ থেকে ওই মাটি খানিকটা সঙ্গে করে নিয়ে এসেছি। এই দেখুন। গিলক্রাইস্ট এবার পকেট থেকে একটা চিঠি বের করে হোমসের দিকে এগিয়ে দিল। কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল। কিছুক্ষণ পরে বলল, আমি ভাবতেই পারিনি এভাবে আমার গোপন কীর্তির কথা ফাঁস হয়ে যাবে। ঘর থেকে তো জানলা দিয়ে বেরিয়ে যাওয়ার উপায় ছিল না, সুতরাং ব্যানিস্টারই ঘর থেকে গিলক্রাইস্টকে বেরিয়ে যেতে সাহায্য করেছিল। তারপর তুমি যখন ঘর থেকে বেরিয়ে যাও তখন দরজায় তালা লাগিয়ে গিয়েছিল। কিন্তু তোমার এই আচরণ আমার কাছে খুবই রহস্যময় মনে হচ্ছে। গিলক্রাইস্ট, ব্যাপারটা তোমার কাছ থেকে শুনতে চাই আমি। এই কথার উত্তরে ব্যানিস্টার বলতে শুরু করলো, আপনি কিছুই জানতে পারবেন না, চিরকালই এই ব্যাপারটা আপনার কাছে রহস্যময় থেকে যাবে, কারণ আপনি আমার অতীত জীবন সম্বন্ধে তো জানেন না। শুনুন তাহলে। গিলক্রাইস্টের বাবা জ্যামেজ গিলক্রাইস্ট বহু বছর আগে আমি ওনার সাথে কাজ করতাম। ওনার আর্থিক অবস্থা যখন খারাপ হয়ে যায় তখন উনি দুঃখ প্রকাশ করে আমাকে অন্য কাজের ব্যবস্থা করে নিতে বলেন। তখন এই কলেজে খোঁজ নিয়ে জানতে পারলাম এখানে পরিচারকের দরকার। তারপর থেকে এই কলেজেই আমি পরিচারকের কাজে বহাল হয়ে গেলাম। কিন্তু মিস্টার জ্যামেজ গিলক্রাইস্টের সহৃদয় আচরণের জন্য আমি ওর প্রতি কৃতজ্ঞ ছিলাম। সেই কারণে এই তরুণ গিলক্রাইস্টের ভালো মন্দ সুখ সুবিধার দিকে আমি নজর রেখে চলতাম। গতকাল ওই ঘরে আমি যখন ঢুকলাম, ঢুকতে নজরে পড়ল জানালার পাশের চেয়ারটায় একজোড়া দস্তানা পড়ে আছে। দুটো যে কার দেখেই তা চিনতে অসুবিধা হলো না। তখন একটা চিন্তা মাথায় এলো, ও দুটো যদি মিস্টার হিল্টনের চোখে পড়ে সমস্ত ব্যাপারটা প্রকাশ হয়ে পড়বে। সেই জন্যই দৌড়ে গিয়ে জানলার ধারের চেয়ারটাতে বসে পড়লাম, যাতে দস্তানা দুটো আড়াল করা যায়। এরপর মিস্টার হিল্টন যখন বাইরে বেরিয়ে গেল তখন মিস্টার গিলক্রাইস্টকে পাশের ঘর থেকে আমি বের করে দিই। স্যার, শিশুকাল থেকে ও আমার কোলে পিঠে মানুষ হয়েছে, সুতরাং আমার চেষ্টা করা উচিত ও যাতে কোনো অসৎ পথে গিয়ে নিজের সর্বনাশ না করে। তাই ওর বাবা যেভাবে ওকে বোঝাতেন আমিও সেইভাবেই ওকে বোঝাবার চেষ্টা করলাম। ওকে বললাম, সৎ পথে নিজের উদ্দেশ্য সিদ্ধি করার মধ্যে যে আনন্দ আর যে শান্তি থাকে, অসৎ উপায়ে তা করতে গেলে কখনোই পাওয়া যায় না।
অসৎ পথে নানা ধরনের বিপদ, উদ্বেগ আর উত্তেজনার শিকার হতে হয়। সমস্ত শান্তি স্বস্তি হারিয়ে ফেলে মানুষ। অসৎ পথে কোনো কিছু অর্জনের মধ্যে কোনো পৌরুষ নেই, মনুষ্যত্ব অপমানিত হয়। স্যার, আমি যা করেছি তার জন্যে যদি কোনো শাস্তি দেন, আমি মাথা পেতে নিতে রাজি আছি। তোমার শাস্তির প্রশ্ন ওঠে না ব্যারিস্টার। তুমি যে নীতি আর আদর্শের পরিচয় দিয়েছো তাতে তোমার পুরস্কারই প্রাপ্য। হোমস আন্তরিকভাবে কথাগুলো বলল। এরপর সে মিস্টার হিল্টনের দিকে তাকিয়ে বলল, আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। আপনি স্বচ্ছন্দে এবার পরীক্ষা নিতে পারেন। এরপর সে গিলক্রাইস্টকে উদ্দেশ্য করে বলল, এরপর থেকে আপনি নিশ্চয়ই আর অসৎ পথে পা বাড়াবেন না। সৎ উদ্দেশ্য আর নীতি নিয়েই পথ চললে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি সফল হবেন মিস্টার গিলক্রাইস্ট।